নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো অপারেশন সিঁদুরের সাফল্যকে কুর্নিশ জানাতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করল বিজেপি। ওমেন ফর ট্রিজ এই স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ জলপাইগুড়ি পৌরসভার। আর এই কর্মসূচি সারা বছর চালিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হলো জলপাইগুড়ি পৌরসভার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের। রেকর্ডের জমির ওপর অমৃত প্রকল্পের জলের পাইপ নিয়ে যাওয়ায় ক্ষতিপূরণের দাবি ২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার। উত্তর দিলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান। জলপাইগুড়ির ২ নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় জল পরিশোধন কেন্দ্রের সামনে পানীয় জলের পাইপ বসাতে বাধা রেকর্ডভুক্ত জমির মালিকের। ঘটনাস্থলে ভাইস চেয়ারম্যান ও পুলিশ ফোর্স। অবশেষে পুর প্রশাসনের হস্তক্ষেপে পাইপ বসানোর কাজ শুরু। দীর্ঘ ২০১৬ সাল থেকে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদী থেকে জল উত্তোলন করে শহরবাসীকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার কাজ চলছে, যার ব্যয় ১৫০ কোটি টাকা। প্রকল্পের নাম অমৃত। শনিবার সেই পানীয় জল প্রকল্পের জন্য পাইপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক নাগরিকের জমির মধ্য দিয়ে নিয়ে যাবার কাজ শুরু হতেই প্রতিবাদ করেন রেকর্ডভুক্ত জমির মালিক জিয়াউল ইসলাম। তিনি বলেন, কাজে বাধা দেওয়া হচ্ছে না, আমার রেকর্ডভুক্ত জমির মধ্য দিয়ে জলের পাইপ বসানো হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করছি। এর আগেও অনেকবার জলপাইগুড়ি পৌরসভার জল বিভাগে দেখা করে ক্ষতিপূরণ চেয়েছি। দেব বলে সেই ক্ষতিপূরণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। অপরদিকে এই প্রসঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এটা কমন রাস্তা, এখানে জয়েনিংটা করা হচ্ছে। ঘটনা হয়েছিল, এটা রেকর্ড সম্পত্তির উপর দিয়ে পাইপটা যাচ্ছে। এটা কোন এলাকা আর কি কোন পাইপ? ২ নম্বর ওয়ার্ড। কি নাম আপনার? আমার নাম জিয়ারুল ইসলাম। কি হয়েছে? সমস্যাটা হলো যে আমাদের জমির উপর দিয়ে যাচ্ছে, যে জায়গাটার ক্ষতিপূরণ লাগবে আমাদের। কি যাচ্ছে? পাইপ যাচ্ছে, জলের পাইপ। কোন প্রকল্পের কাজ এটা? জলের প্রকল্প কাজ এটা। আপনারা এখন ২ নম্বর ওয়ার্ড। আমরা চাচ্ছি যে ক্ষতিপূরণটা আমাদের, ওইটাই চাচ্ছি, যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছে। আজকে যে পাইপ বসানো হচ্ছিল সে কাজটা আপনারা জানতেন? না, আমরা জানি না। তো আপনাদের যে কাগজ আছে, আমাদেরকে বইসে মানে রাস্তার কাগজ আছে আপনাদের? হ্যাঁ, কাগজ আছে। এটা কি অফিসে গেছিলেন? অফিসে গেছি, বাগচিবাবুর সাথে কথা বলছিলাম। উনি খালি আমাদের আশ্বাস দিচ্ছে, দিব। খারাপ বলে ১০,০০০ দিব, খারাপ বলে ২০,০০০ দিব। এইভাবে সময় কাটায়। আজকে হুট করে মানে পুলিশ নিয়ে এসে ঢুকাই দিচ্ছে পাইপ। এখন কি কথা হলো আপনার সাথে? আমার সাথে কথা একজন দাদা বললো যে অফিসে কাগজ জমা করতে হবে, তারপরে টাকাটা দিবে কি না কোনো সিকিউরিটি নাই। যে এখনও হাতে পাচ্ছি না টাকাটা, তখনও তো কোনো সিকিউরিটি পাচ্ছি না যে দিবেই আমাদের। আপনি যে দাবি করছেন এই টাকার জন্য, কতটা যুক্তিযুক্ত? এটা কত টাকা এখন মানে কি টাকাটা চাচ্ছেন? কেন চাচ্ছেন? এটা টাকাটা চাচ্ছি যে আমাদের জমি উপর দিয়ে পাইপ যাচ্ছে, একটা ক্ষতিপূরণ সরকার থেকে পাই। এই পাইপ যে যাচ্ছে তাতে কি সুবিধা হবে? সুবিধা তো সবার সুবিধা হবে। কি সুবিধা? তাও জলের সুবিধা হবে। তাতে ভালো কাজ তো। হ্যাঁ, কাজ তো ভালো। বাধা দিচ্ছেন কেন তাহলে? বাধা তো দিচ্ছি না, আমরা তো বলতেছি যে কাজ হোক, কিন্তু আমাদের তো একটা ক্ষতিপূরণ যেটুক পাওয়ার ওইটুক তো দেওয়ার দরকার। এটা তো সরকার দিবে, এটা তো জনসাধারণ দিচ্ছে না। এটা কোন এলাকা বলে? এটা ২ নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম কি? এটা সুকান্তনগর বলে। পৌরসভার এমডি আছেন, আমার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন। হ্যাঁ, এটা হচ্ছে জাংশন পয়েন্ট, মানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা আপনার ২ নম্বর ওয়ার্ড, ঠিক আছে। আবার এই পার্টটা হচ্ছে আপনার খড়িয়াজলের পঞ্চায়েত। এবারে এটা হচ্ছে কমন রাস্তার মধ্যে এই জয়েনিংটা করে দেবো। ডায়ামিটার পাইপের এটা বড় ডায়ার পাইপ হয়, এটা জয়েন করিয়ে অল্প ৫০ মিটার করে দিয়ে তারপর এটাকে আবার ঠিক করে দেবো। পরবর্তীকালে জল দেওয়ার পর পরবর্তীকালে আমি কাউন্সিলরকে বলবো এলাকায় যে আমাকে প্রস্তাব পাঠাতে রাস্তাঘাট আলো যেতে এদিকটা কিছু করে দেবো। হ্যাঁ, মানুষের সাথে আপনি যদি কোনো কাজে দৃঢ় প্রতিজ্ঞ হন, আর এত লক্ষ লক্ষ মানুষের আশীর্বাদ যদি থাকে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুপ্রেরণা থাকে, কোনো বাধাই বাধা। বলছি যে এটা তো সরকারি রাস্তা, সেক্ষেত্রে বাধাটা কোথায়? আরে দেখুন, অনেকে ভাবতে পারেন আমি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি, এটা আমার জমি। কেউ ভাবতে পারেন যে এখানে আমার দখল আছে আর এটা আমার জমি। ওইভাবে তো হয় না জমি, ঠিক আছে। আর আপনি তো গোলাম মোহাম্মদ, যিনি বলেছেন যে আর এক সময় এখানে ছিল, তিনি তো বলছেন আমার কোনো আপত্তি নেই, নিজের
তারপর অন্য কেউ বললে তারা যাবে, দাবি দেওয়া থাকলে তারা পৌরসভায় আসবে, আমরা বসে শান্তিপূর্ণভাবে আলোচনা করবো, কিন্তু মানুষের কাজ আটকে থাকবে। কবে নাগাদ জলপাইগুড়ির মানুষ জলটা ট্রায়াল রান এটা আজকে হয়ে গেল, আমরা 7 দিনের মধ্যে ট্রায়াল রান শুরু করবো। আর তারপর হচ্ছে আমাদের কদমতলা থেকে থানা পুরো মানে গেটের পাইপ বসিয়ে দিতে হবে, রেস্টোর করতে হবে। ওই কাজটা আমাদের রাত্রিরে করতে হবে, ওই কাজটার জন্য দিন 7 লাগবে। তারপরে আপনি আমি টার্গেট থেকে যে 2025 সালটা তো আমরা পেয়েছি, এই পুরো আমপুর জল প্রশাসন কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকার তবে এর মধ্যে আমরা মানে আর টেস্টিং যখন হবে, টেস্টিংয়ের সময় অনেক পাইপ বাস্ট করবে নিয়ম, এবং টেস্টিংয়ের সময় পাইপ বাস্ট করে লিকেজ হবে, সেগুলোকে রিপেয়ার করে আমরা ট্রায়াল রানটা যদি শুরু করে দিতে পারি, তাহলে ধরে নিতে পারেন তার 1-2 মাসের মধ্যে জল। সেই ট্রায়াল রানটা এইটা হয়ে গেলে 7 দিনের মধ্যে ট্রায়াল রান। বাগড়াকোটের লুপপুল সংলগ্ন 717 এ জাতীয় সড়কে ধস, যা দেখে ক্ষিপ্ত সাংসদ রাজু বিস্তা। একটানা বৃষ্টির কারণে কয়েকদিন আগে ধস নামে মাল ব্লকের বাগড়াকোট থেকে সিকিমগামী নির্মীয়মান 717 এ জাতীয় সড়কের একাধিক অংশে। ফাটল ধরেছে জনপ্রিয় পর্যটক আকর্ষণ লুপপুলের দুধারের অ্যাপ্রোচ রোডেও। NH10 বন্ধ থাকায় সিকিমগামী ও সেখান থেকে ফেরত বহু গাড়ি এখন এই বিকল্প পথ ব্যবহার করছে। জানা গেছে, গত কয়েকদিন আগে বৃষ্টির কারণে অল্প অল্প করে রাস্তা এবং গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে লুপপুল এলাকায়। গত শনিবার এবং রবিবার সেই ফাটল আরও চওড়া হতে থাকে। দেখা যায়, লুপপুল পেরিয়ে কিছু দূর এগুলে পুরের চুইখিম প্রান্তে রাস্তার ফাটল প্রায় মূল পুলের পরিকাঠামো ছুঁয়ে ফেলেছে। কিছু জায়গায় কংক্রিট ঢেলে তা ঢাকার চেষ্টার চিহ্ন স্পষ্ট। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মী ও নির্মাণ সংস্থার আধিকারিকেরা সম্পূর্ণ এলাকা খতিয়ে দেখেন। এই পরিস্থিতি দেখতে শনিবার ওই এলাকা পরিদর্শন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্যরা। এদিন পরিস্থিতি দেখে ক্ষেপে যান সাংসদ। কেন এমন পরিস্থিতি হলো তা ঠিকাদার সংস্থার কাছে জানতে চান। সামান্য বৃষ্টিতেই যদি নতুন রাস্তার হাল এরকম হয়, তাহলে ভারী বৃষ্টি হলে কি হবে বলে জানান রাজু বিস্তা। এখনও এই রাস্তা উদ্বোধন হয়নি, তার আগেই কিভাবে ভেঙে গেল, কাজ ঠিকঠাক হয়নি বলে সাংসদ জানান। এ ব্যাপারে রাস্তার কাজের তদন্তের নির্দেশ দেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। নির্মাণকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার আমানুল্লাহ খান জানিয়েছেন, লুপপুলের মূল কাঠামো বহু পিলারের ওপর দাঁড়িয়ে এবং তা এখনও সম্পূর্ণ অক্ষত। তবে লাগাতার বৃষ্টির জেরে দুপাশের অ্যাপ্রোচ রোডে কিছুটা ফাটল দেখা দিয়েছে। আমরা দ্রুততা মেরামতের চেষ্টা করব। এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে তিনি সাংসদকে জানান। নির্মাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 5 বছর রাস্তাটির শুরুর 13 কিলোমিটার অংশে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের ওপরই থাকবে। প্রজেক্ট ম্যানেজার আমানুল্লাহ খান জানিয়েছেন, ধস হোক বা ফাটল, যে কোনো সমস্যা দ্রুত মেরামত করা হবে। पिछले दिनों कुछ मीडिया खबरों से और आम जनता की ओर से ये ध्यान में आया था कि लूप ब्रिज के अंदर में कुछ क्षति हुई है और बहुत ही यूनिक डिजाइन और बहुत ही आकर्षित का केंद्र भी बना है लूप ब्रिज। और मैं आज व्यक्तिगत रूप से इसको देखने के लिए आया था और मेरे साथ NHAIDCL के अधिकारी और जो कॉन्ट्रैक्टर जो काम कर रहे हैं वो भी यहाँ पे उपस्थित थे। तो एज सच एग्जैक्टली लूप ब्रिज के ऊपर में किसी प्रकार की क्षति तो एज ऑफ नाउ नहीं है, लेकिन जैसे लूप ब्रिज ख़त्म हो जाता है तो वहाँ पे कुछ क्रैक देखे हैं और वो बिल्कुल लूप ब्रिज के निकट ही है। ऐसा ध्यान में आता है कि जो मिट्टी फिलिंग के लिए यूज़ हुआ बारिश के समय में, तो नीचे से मिट्टी धस करके निकल गई और ऊपर सड़क में उसके कारण क्रैक आया है। लेकिन जो कुछ भी हुआ है, आज के टेक्नोलॉजी के युग में, आज के ज़माने में 21वीं सदी में, ये जो है इसको हम स्वीकार नहीं कर सकते। मैंने जो हमारे ठेकेदार हैं NHAIDCL के अधिकारी हैं उनसे भी स्पष्ट कहा है कि ये रोड ठीक बना है, टेक्निकली करेक्ट है, साइंटिफिकली करेक्ट है और सेफ्टी के किसी प्रकार के कोई इशू नहीं है। इसका थर्ड पार्टी से इंस्पेक्शन कराना, ऑडिट कराना अति अनिवार्य है, क्योंकि एज ए लेमैन हम लोग तो इतनी ज़्यादा समझ इस चीज़ की रखते नहीं है और आम जनता भी नहीं रखती। तो मैंने उनसे कहा है, एक तो थर्ड पार्टी इंस्पेक्शन कराए, दूसरा ये जो कुछ भी हुआ है, जो गलती हुई है उसके रूट कोस पे जा कर के एग्जैक्टली किन कारण से ये सब हुआ है उसकी जांच करें और उसके बाद जो है इमीडिएटली इसका रिपेयर और मरम्मत का काम हो।
और भविष्य में इस तरह की किसी तरह की घटना न हो, इसके लिए ऑडिट के लिए भी मैंने कहा है ये सब होगा। और आने वाले दिनों में लाइटिंग भी यहाँ पे लगेगी। और मेरे मन में तो एक इच्छा है कि ये बहुत 25-30 हज़ार तक टूरिस्ट भी यहाँ पे विजिट करने आते हैं। 100 मीटर का लंबा जो है एक तिरंगा भी यहाँ पे फहराया जाएगा, जिससे एक और आकर्षण का केंद्र बनेगा। ये बहुत बड़ी देन केंद्र सरकार की, भारत सरकार की है इस क्षेत्र की जनता के लिए और यहाँ के जो विद्यार्थियों के लिए, यहाँ के व्यापारियों के लिए और यहाँ आने वाले टूरिस्ट के लिए। और सड़क के कारण, कनेक्टिविटी के कारण यहाँ की जो है आम जीवन में परिवर्तन भी आएगा और टूरिस्ट बढ़ने के कारण लोगों की आमदनी भी बढ़ेगी। मुझे लगता है इस सब को हम सब ने सकारात्मक रूप से देखना चाहिए। और मैं उनमें से नहीं हूँ कि अगर कहीं भी कुछ भी केंद्र सरकार की योजना में कमियां रहती है, सबसे पहले आवाज़ मैं ही बुलंद करूँगा और किसी तरह की कोताही, कमी को हम बर्दाश्त नहीं करेंगे। और जो जनता के लिए पैसा केंद्र सरकार ने भेजा है वो जनता तक पहुँचे, इसके लिए हम सब लोग प्रतिबद्ध हैं। অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে জলপাইগুড়ি শহরে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করল বিজেপি। শনিবার বিকেলে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি শ্যামল চন্দ্র রায়, প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ জেলার অন্যান্য নেতারা। জলপাইগুড়ির ডিবিসি রোডে অবস্থিত মাদ্রাসা ময়দান থেকে এদিন শুরু হয় তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুর নামাঙ্কিত পোশাক পরে জাতীয় পতাকা হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিজেপির নেতাকর্মীরা। ঢাকের বাদ দিয়ে পদযাত্রার মাধ্যমে দেশপ্রেমের আবহে ভেসে ওঠে গোটা জলপাইগুড়ি শহর। শুধু বিজেপি নেতাকর্মীরাই নয়, তিরঙ্গা যাত্রায় জাতীয় পতাকা হাতে সামিল হতে দেখা যায় অসংখ্য সাধারণ মানুষকেও। সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, ভারতীয় সেনার গৌরবময় অভিযানের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অপারেশন সিঁদুরের সাফল্যের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছে ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। ঘাঁটিতে একদিনে কয়েক মিনিটের মধ্যে এতগুলো ঘাঁটিকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারতবর্ষ এবং তাদের দেশের মাটিতে গিয়ে। শুধু তাই নয়, পরে অপারেশন সিন্দুর 2 সেটাতে আমরা দেখলাম যখন আমাদের এখানে 100 ড্রোন, 300-400 ড্রোন যখন পাঠানো হলো, তাদেরকে যেভাবে সুদর্শন চক্রের মাধ্যমে এবং আমাদের যে S-400 যে আমাদের যে ডিফেন্স সিস্টেম, সেই ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যেভাবে ড্রোনগুলোকে উড়িয়ে দেওয়া হলো এবং ভারতবর্ষকে একদম নিরাপদ দেখা হলো, এটাতে আমাদের ভারতবর্ষের ক্ষমতা সেটা সারা পৃথিবী ফিরে গেল। শুধু তাই নয়, তারপরে যখন তাদের যে সামরিক ঘাঁটিগুলো, এমনকি বিমান বাহিনীর যে সমস্ত জায়গা ছিল, গোপন জায়গা ছিল, সেই জায়গাগুলোকে আমাদের বিমান ঘাঁটির সেই গোপন জায়গাগুলোকে আমাদের বিমান বাহিনী, আমাদের সামরিক বাহিনী তাদেরকে ধ্বংস গুড়িয়ে দিল কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে। এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের কৃতিত্ব এবং আমাদের যে বীরত্ব, সেটার একটা প্রদর্শন হলো সিঁদুর 1 এবং সিঁদুর 2 এর মাধ্যমে, যেটা সারা পৃথিবীর মানুষ এখন স্বীকার করে নিয়েছে। এবং আমরা যারা ভারতবাসী, তারা আমাদের গর্বে বুক ভরে গেছে। মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ এখন কোন জায়গায় পৌঁছে গেছে তার একদম জলজ্যান্ত উদাহরণ আমরা পেলাম এবং সারা পৃথিবী জেনে গেল। আমাদের তো গর্বে বুক ফুলে গেল। অপারেশন সিঁদুরের সাফল্য ও ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানাতে বিজেপির উদ্যোগে বেলাগোপার বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করতে আসছেন, আর তার প্রাক্কালে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো তিরঙ্গা যাত্রা। অপারেশন সিঁদুরের সাফল্য ও ভারতীয় সেনার প্রতি শুভেচ্ছা জানাতে গোটা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা এলাকাতেও তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় শনিবার। এদিনের এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। তিরঙ্গা যাত্রাটি বেলাকোবার রথ মন্দির থেকে শুরু হয়ে বটতলা হাট পর্যন্ত হয়। এদিন হাট জুড়েও শোভাযাত্রা পরিক্রমা করে। আজ যেমন বিধানসভা ক্ষেত্রগুলিতে এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো,
পরবর্তীতে অঞ্চল এলাকাগুলোতেও এই যাত্রা আয়োজন করা হবে বলে বিজেপি সূত্রে খবর। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই রাজগঞ্জ বিধানসভায় আমাদের দেশের যে গর্ব সৈনিক তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে এই তেরঙ্গা যাত্রা, যেটা আমাদের গোটা রাজ্যে চলছে। আজকে এই বিধানসভায় এরপরে প্রত্যেকটা অঞ্চলে ভারতীয় সেনাদের প্রতি সম্মান জানিয়ে প্রত্যেকটা অঞ্চলে আমাদের এই তিরঙ্গা যাত্রা আজকে বেলাকোবা কলেজ মোড় থেকে বটতলা হয়ে বটতলা হাটে পরিক্রমা করে এখন বটতলা শেষ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম নিতাই মণ্ডল, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা। পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেলেন এক মহিলা। শিলিগুড়ির ঘটনা। গত 13ই মে মেডিকেল কলেজের সংলগ্ন কাওয়াখালী এলাকার নিজের বাড়ি থেকে একটি ব্যাগে বেশ কিছু সোনার অলংকার, নগদ টাকা নিয়ে টোটো করে শক্তিগড় আসেন রীনা ঘোষ নামেন একজন মহিলা। সেখান থেকে সুকান্তপল্লীতে নিজের বোনের বাড়ি অশোকনগর যাওয়ার জন্য ফের টোটোতে চাপেন তিনি। এরপর গন্তব্যস্থলে এসে ভুল করে কাছে থাকা ব্যাগ টোটোতে ছেড়েই তিনি নেমে যান। এরপরেই খোঁজ শুরু হয় ব্যাগের। তড়িঘড়ি দ্বারস্থ হন এনজিপি থানার। এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে খোঁজ শুরু করতেই মেলে সাফল্য। খোঁজ মেলে সেই টোটোর। এরপর টোটোওয়ালার কাছ থেকে মেলে সেই হারিয়ে যাওয়া সোনার অলংকার। সেই হারিয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনার অলংকার প্রকৃত মালকিন রীনা ঘোষের হাতে তুলে দিলেন এনজিপি থানার আইসি সোনাম লামা। পুলিশের এহেন ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ হন রীনা ঘোষ। নকশালবাড়িতে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির কলাবাড়ির জঙ্গল লাগোয়া এলাকায়। জানা গিয়েছে এদিন গভীর রাতে কলাবাড়ি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে দুটি হাতি। সেই সময় বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। পেছন থেকে জঙ্গলি হাতির হানায় মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম পোষ বাহাদুর ছেত্রী, নকশালবাড়ির মির্জাংলার বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পানিঘাটা বন দপ্তরের কর্মীরা। মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে বন দপ্তরের আশ্বাসে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। घरको छेउबाट हात्ती यता पस्छ, यता पसेपछि ढुक्क मारेर उता फर्केर नजाओस् फरेस्टहरु। यहाँ बीचबाट बाटो छ, बीचबाट बाटो छ। ड्युटी पनि गरेको छैन फरेस्टले। हिजो छाडी अस्तिको दिन 7 बजी यतितिर गाछबाट हात्ती पार भयो। हो यो चाहिँ हो। पार भयो। यो लाइनमा सोध्नुस् त कति बजी हात्ती पार भयो? फरेस्टबाट केही पनि छैन। कोही पनि छैन। 12 ফুট 3 ইঞ্চির একটি কিংকোবরা সাপ উদ্ধার করা হলো রামশাইয়ের শিবগাড়া গ্রাম থেকে। কিংকোবরা উদ্ধারে চাঞ্চল্য ময়নাগুড়িতে। জানা গিয়েছে শুক্রবার রাতে ময়নাগুড়ি ব্লকের রামশাই অঞ্চলের শিবগাড়া গ্রামে কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক গৃহস্থ। বাড়ির ঢোকার মুখে তিনি দেখতে পান বিশাল আকারের একটি কিংকোবরা সাপ কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। সাথে সাথে ছুটে পালান তিনি। এরপর খবর দেন গরুমারা জাতীয় উদ্যানের রামশাই রেঞ্জ অফিসে। সেখান থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ির পরিবেশপ্রেমী সংগঠনকে। খবর পেয়ে টিম নিয়ে ছুটে আসেন সংগঠনের সম্পাদক নন্দু রায়। কিন্তু ততক্ষণে সাপটি ঢুকে যায় বাড়ির পাশে থাকা জঙ্গলে। এরপর বন দপ্তর ও ময়নাগুড়ি পিপিএসের সদস্যরা প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, এটি একটি ফিমেল কিংকোবরা, লম্বায় 12 ফুট 3 ইঞ্চি। সাপটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। রামশাই শিবগাড়া এলাকায় একটি বাড়ির পাশে একটি কিংকোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায়। তারপরে রামশাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয়। তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা যাই। ততক্ষণে সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় নেয়। তারপরে রামশাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএসের যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয়। হ্যাঁ, এটা কিংকোবরা। এটা 12 ফিট 3 ইঞ্চি ছিল
হ্যাঁ, এটা সুস্থ ছিল, তাই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা পিপিএস মাইনে করি। জল্পেশ মন্দিরে উদ্বোধন হলো অত্যাধুনিক স্কাই ওয়াক। মহাদেব দর্শনে আর ঝক্কি পোহাতে হবে না ভক্তদের। ঝড় জল রোদ থেকে স্বস্তি দিতে জল্পেশ মন্দিরে উদ্বোধন হলো অত্যাধুনিক স্কাই ওয়াক। মন্দিরের গর্ভগৃহে পৌঁছানো হলো আরও সহজ ও স্বস্তির। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধর্মীয় কেন্দ্র জল্পেশ মন্দির। প্রতিবছর শ্রাবণ মাস থেকে শিবরাত্রি পর্যন্ত এই মন্দির চত্বরে ভক্তদের ঢল নামে। এছাড়াও সারা বছর ধরেই ভক্তগণদের আনাগোনা থাকে এই মন্দিরে। তবে প্রায় 4-5 কিলোমিটার দীর্ঘ লাইন, গরম রোদ বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, সবটাই যেন ভক্তির এক পরিশ্রমের নাম হয়ে উঠেছিল। তবে এবার সেসব ভোগান্তির অবসান ঘটালো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্মিত হলো জল্পেশ মন্দিরের জন্য একটি অত্যাধুনিক স্কাইওয়াক। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী নিজেই এই স্কাইওয়াকের উদ্বোধন করেন। নতুন এই স্কাইওয়াকের ফলে সরু গলিয়ার দীর্ঘ লাইনের ভোগান্তি ছেড়ে এখন সহজেই গর্ভগৃহ পর্যন্ত পৌঁছতে পারবেন ভক্তরা। রোদ বৃষ্টি আর ঠেলাঠেলির ভিড় এড়িয়ে সবার শান্ত স্বাচ্ছন্দ্যে মন্দির দর্শন সম্ভব হবে। জল্পেশ মন্দির শুধু উত্তরবঙ্গের নয়, গোটা বাংলার এক আবেগের নাম। যুগের পর যুগ ধরে শিবের টানে এই মন্দিরে আসেন হাজার হাজার মানুষ। স্কাইওয়াক নির্মাণ সেই আবেগকে সম্মান জানিয়ে ভক্তদের জন্য এক নতুন পথ খুলে দিল। উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী বলেন, এই মন্দির উত্তরবঙ্গের গর্ব। ভক্তদের যাতে কোনো কষ্ট না হয় সেই দিকটা মাথায় রেখেই এই স্কাইওয়াক তৈরি করা হয়েছে। ভক্তদের মুখেও ছিল তৃপ্তির ছাপ। তাদের একাংশের কথায় এখন অনেক সহজ হলো জল্পেশ দর্শন। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে। জল্পেশ মন্দিরে স্কাইওয়াক যেন শুধু এক স্থাপত্য নয়, এক মানবিক প্রয়াস, যেখানে ভক্তি মেলে স্বাচ্ছন্দ্যের হাত ধরে। বলছি, স্কাইওয়াক তো চালু করলো মুখ্যমন্ত্রী, শুনলাম। কীভাবে শুনলেন আপনারা? পেপারে শুনছি, সেদিন পেপারে দেখছি, আবার টিভিতেও দেখছি। এতে কতটা সুবিধা হবে আপনাদের? কোন সময় সুবিধা হবে, কী বিষয়? সেটাতে আমি বলতে পারতেছি না ঠিকঠাক। ওই শ্রাবণ মাসে এত ভিড় হয়, তার জন্য হয়তো একটু সুবিধা হবে। ভালো পুণ্যার্থীদের। কেমন ভিড় হয়? খুব ভিড় হয়, ভালোই ভিড় হয়। সুবিধা হবে? প্রচণ্ড ভিড়। সুবিধা হবে। কীভাবে সুবিধা হবে আপনাদের? কীভাবে সুবিধা, ওটা তো বলতে পারবো না সেটা। এই যে স্কাইওয়াকটা উদ্বোধন করার পরে আমরা অনেক প্রতীক্ষা করে এটা উদ্বোধন করা হলো। গত বছরে হওয়ার কথা ছিল, কিন্তু এবার হয়নি। প্রচণ্ড যানজট হয়, অনেক রাস্তার মধ্যে অনেক লোক খুব কষ্ট করে দাঁড়িয়ে থাকে। এটা হওয়াতে প্রতিটা দর্শনার্থীর খুবই উপকার হলো এবং ঝড় বৃষ্টি জল বাতাস থেকে সব অব্যাহতি পেল এবং সুন্দর করে এক এক করে এসে মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারবে। না, যানজটের কোনো সৃষ্টি হবে না। মন্দিরে অনেক সুবিধা হবে এবং প্রতিটা দর্শনার্থী খুব সুষ্ঠুভাবে পুজো দিতে পারবেন। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। ওমেন্স ট্রিজ এই স্লোগানকে সামনে রেখে মহিলাদের পরিবেশ রক্ষার দায়িত্ব দিল জলপাইগুড়ি পৌরসভা। একদিকে যেমন মহিলাদের কাজের সুবিধা করে দিল জলপাইগুড়ি পৌরসভা, তেমনি মহিলাদের দায়িত্ব বাড়ল পরিবেশ রক্ষাতেও। কারণ এখন থেকে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মহিলারাই রক্ষা করবে পরিবেশ। কারণ বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি সারা বছর তারাই করবেন। আর এই দায়িত্ব গ্রহণ করল জলপাইগুড়ি পৌরসভার এসএইচজির মহিলারা।
জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এসএইচজি মহিলাদের নিয়ে ওমেন্স ট্রিজ এই স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। তাই এই কাজের সুবিধার জন্য মহিলাদের পৌরসভার অনুমোদিত আইডেন্টিটি কার্ড, ব্যাগ ও শাড়ি উপহার তুলে দেয় জলপাইগুড়ি পৌরসভা। পাশাপাশি এই ধরনের কর্মসূচি চলবে বলে জানিয়েছে পৌরসভা। এই দিন বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালনের কাজ চলে। আর এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন জলপাইগুড়ি পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলররা। এটা পৌরসভার পক্ষ থেকে ওমেন ফর ট্রিজ মানে গোটা ভারতে, গোটা জলপাইগুড়ি পৌরসভায় আমরা যেখানে যেখানে সম্ভব পৌরসভার পক্ষ থেকে গাছ লাগাচ্ছি। এখানে ব্যানারে দেখতে পাচ্ছেন ওমেন ফর ট্রিজ, অর্থাৎ মহিলাদের সহযোগিতায় আমাদের পৌরসভায় যেখানে যেখানে 12 নম্বর ওয়ার্ডে আমাদের এইখানে পুকুরের ধারে হাই স্কুলের পিছনে একটা মাঠ আছে, ওটাতেও আমরা এরপরে লাগাচ্ছি। এইভাবে পরিবেশ রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, পিউরিফিকেশন অফ দ্য এয়ার পলিউশন আমরা এই প্রজেক্টটা পৌরসভার পক্ষ থেকে নিচ্ছি। আজকে তো শাড়ি আইডেন্টি কার্ড দিলেন, তারই এই কাজের ওই মহিলাদের যে গ্রুপ, যে এসএইচজি গ্রুপে কাজটা করবে তাদেরকে আইডেন্টি কার্ড দেওয়া হলো। এনারা এই গ্রুপ থেকে এই কাজটার, এই পুকুরের ধারে গাছ লাগানোর দায়িত্বপ্রাপ্ত আজকের থেকে। এই কাজ রক্ষণাবেক্ষণ ওনারই করবেন, পৌরসভা থেকে সব রকম সহযোগিতা করবে, আমরা পাশে আছি সবাই। এমনিতে পুকুরের অবস্থা বেহাল, এখানে আর কি সৌন্দর্য? হ্যাঁ, পুকুরের অবস্থাটা এর মধ্যেই মানে ইমিডিয়েট উইদিন ফিউ ডেজ কাজ শুরু হয়ে যাবে। সেটা সব প্রায় শেষের পথে, ঠিক শুরুর ডেটটা বলতে পারছি না, ইমিডিয়েট শুরু হয়ে যাবে। রাস্তা খননের জের, শিলিগুড়িতে গাছ পড়ে থমকে গেল যান চলাচল। শিলিগুড়ির গুরুনানক চক সেবক মোড় সংলগ্ন হিলকাট রোডে একটি বহু পুরনো বিশাল আকারের গাছ হঠাৎ ভেঙে পড়ে যায়। এই ঘটনায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় চরম ট্রাফিক জ্যামের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তাদের উদ্যোগে গুরুনানক চক থেকে সফদার হাসমি চকের দিকে রাস্তা আংশিকভাবে সচল করা সম্ভব হয়। তবে গুরুনানক চক থেকে মহাত্মা গান্ধী চকের দিকে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দমকল বিভাগ ও পুর নিগমের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তাদের তৎপরতায় গাছটি কেটে রাস্তা থেকে সরানো হয়। প্রায় ৩-৪ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় কোনো রকম হতাহতের খবর না থাকলেও স্থানীয়দের অভিযোগ, এটি শহরের একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা। এখানে এমন দুর্ঘটনা বড়সড় প্রাণহানির কারণ হতে পারত। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, সম্প্রতি রাস্তায় খনন কাজ চালিয়েছিল পুর নিগম, কিন্তু সেই কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়াতেই গাছের শিকড় দুর্বল হয়ে পড়ে এবং বিপত্তি ঘটে। প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অর্থ করে দিয়ে চলে যাচ্ছে, সেজন্য এরকম হচ্ছে না। যদি গতটা রাত্রিবেলা খুলছে আবার বন্ধ করে দিলে এরকম হইতো না। তো জায়গায় জায়গায় এরকম গর্ত করে, জায়গায় আছে সেবক রোডে পুরো শিলিগুড়িতে এরকম গাড্ডা করে রাখছে। তো এরকম গর্তগুলো কি বন্ধ করার তো একটা বন্ধ করে দিতে হবে না? যেরকম কাজ যখন তখন বন্ধ করে দিতে রাত্রিবেলা। রাস্তাঘাটও শুরু শিলিগুড়িতে পুরো অল জায়গা জাম হয়ে যাচ্ছে, সব জায়গায় গাড্ডা করে রাখে। झूल रहा है, हम घर से आया देख रहा है कि गाछ झूल रहा है। हम आदमी को मना कर रहा है कि भैया हट जाओ, गाछ गिरने वाला है, गाछ गिरने वाला है। कोई सुनता ही नहीं है। बीच में जाके हम खड़ा हो गया, जाके खड़ा हो जाने के बाद में कितना आदमी को बोल रहा है रोको, गाछ जाएगा, गिर जाएगा। लास्ट में बीच में खड़ा हो गया, तब जाके सब आदमी रोका तो गाछ जाके गिरना शुरू कर दिया। तब उसके बाद में सब आदमी भागा, जब पूरा झूल गया गाछ तब। नहीं तो आप बहुत आदमी दबा जाता है। इसके लिए तो हम देख करके हम बीच में रुक गया, चाहे जो भी हो जाए हम गाछ को रोक देंगे, किसी को कुछ होने नहीं देंगे। इसीलिए गाछ झूलते चला गया। कितना देर हुआ? अभी 15 मिनट पहले। लेकिन अगर आप नहीं रहते तो यहाँ पर तो बहुत नहीं रहते हम तो बहुत आदमी यहाँ पर दबा जाता। बहुत पुराना गाछ था क्या? बहुत पुराना नहीं, हमें छोटा ही से लगा हुआ है, हम जानते हम ही लगाए हुए हैं। लेकिन गड्ढा के कारण ये गाछ गिरा है, क्योंकि छोटा सा गाछ को हम लगाए हुए हैं। इसलिए गड्ढा किया गया था। वो पाइप लाइन डालने के लिए ये लोग क्या करता है, गड्ढा करते हैं छोड़ देते हैं, 4 दिन 5 दिन तक गड्ढा छोड़ देते हैं। कहीं भी हम देख रहे हैं, कहीं भी 4 दिन 5 दिन गड्ढा करते हैं छोड़ देते हैं। कोई
एक दिन कुत्ता गिर गया, उसी में एक हो रहा है, कोई नहीं कुछ कर रहा है, क्या करेंगे? नहीं, गड्ढा की वजह से गाछ गिरा है, नहीं तो ऐसे गाछ गिरने वाला नहीं था। ये गड्ढा कोना है, माटी कमजोर है ना, बालू का माटी है, ये गड्ढा की वजह से गिरा हुआ है, उसके बाद में गिरने वाला नहीं था। आपका नाम? मेरा नाम लालू प्रसाद, प्यार से पता, मैं जितेंद्र प्रसाद मेरा। আইপিএল ফাইনাল ইডেন গার্ডেন থেকে সরানোর প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ, বাংলাকে বঞ্চিত করার অভিযোগ ক্রিকেট প্রেমীদের। আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন থেকে সরিয়ে নেওয়ার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি ক্রিকেট প্রেমীরা। শনিবার দুপুরে কোতোয়ালি থানার মোড়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, বৃষ্টির অজুহাত দেখিয়ে ফাইনাল ম্যাচ কলকাতা থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু কলকাতা নয়, গোটা বাংলা থেকেই আইপিএলের চূড়ান্ত মুহূর্তের আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। তারা একে বাংলার প্রতি অবিচার বলে উল্লেখ করেন। বিক্ষোভস্থলে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা এক যুবক বলেন, ইডেন গার্ডেন শুধুমাত্র একটি মাঠ নয়, একটি আবেগ। বৃষ্টির আশঙ্কা তো প্রায় সব রাজ্যেই থাকে, তাহলে শুধুমাত্র বাংলাকেই কেন বঞ্চিত করা হলো? আয়োজকদের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের প্রশ্ন, যদি বৃষ্টির সম্ভাবনাই ফাইনাল সরানোর একমাত্র কারণ হয়, তবে বিকল্প প্রস্তুতি নিয়ে খেলা বাংলাতেই রাখা যেত। বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও তা শহরের মানুষ ও প্রশাসনের নজর কেড়েছে। স্থানীয়দের মতে, বাংলার মাটিতে এত বড় খেলাকে না এনে হাজার হাজার ক্রিকেট প্রেমীর স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে। দেখুন, আইপিএলের নিয়ম অনুযায়ী গতবারের যেই দল চ্যাম্পিয়ন হয় সেই দলের ঘরের মাঠেই আইপিএলের ফাইনাল এবং প্রথম ম্যাচ মানে উদ্বোধনী ম্যাচ এবং সমাপ্তি ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনিবার্য কারণ দেখিয়ে, বৃষ্টির অজুহাত দেখিয়ে বিসিসিআই বাংলা এবং বাঙালিদের আবেগের সাথে জড়িত থাকা কেকেআর দল এবং কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেন থেকে কোনো কারণ ছাড়াই আইপিএলকে সরিয়ে নিয়ে চলে গেল বিজেপি শাসিত মোদির নামাঙ্কিত যেই স্টেডিয়াম আহমেদাবাদ স্টেডিয়াম। তো আমরা এর বিরুদ্ধে সমস্ত বাঙালি ক্রিকেটার, জলপাইগুড়ি ক্রিকেট প্রেমী মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলাম এবং আগামী দিনে ভারতবর্ষের এই যে বিসিসিআই ক্রিকেট যে বোর্ড, সেই বোর্ডের যে এই বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যেই নক্কারজনক মানসিকতা, বিরোধী মানসিকতা, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আপনারা দেখেছেন অতীতে আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলিকে কেবলমাত্র বাংলার ছেলে হবার দরুন তাকে বিসিসিআইয়ের সচিব প্রেসিডেন্টের পর থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর অপরদিকে একদিনও ক্রিকেট না ধরা, ক্রিকেটের ব্যাট না ধরা অমিত শাহের ছেলে জয় শাহকে তারা বিসিসিআইয়ের সচিব পদে বসিয়েছেন এবং বর্তমানে তিনি আইসিসির চেয়ারম্যান পদে রয়েছেন। এই যে নোংরা পলিটিক্স, এই নোংরা পলিটিক্সের বিরুদ্ধে আমরা আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবার পুনরায় আইপিএলের ফাইনাল যাতে ইডেন গার্ডেনে ফিরিয়ে দেওয়া হয় এই দাবি রেখে আমরা আজকের এখানে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম দেবজিৎ সরকার, আমি একজন ক্রিকেটার। আর আজকে কার তরফে এই আন্দোলনটা করলেন? আজকে আমরা সকল ক্রিকেট প্রেমী মানুষ যারা আইপিএলের বিভিন্ন দলের সমর্থকরা রয়েছে, আমরা জলপাইগুড়ি ক্রিকেটাররা সমস্ত ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা আন্দোলন করলাম। গতকাল সকালে রাস্তায় হাঁটতে গিয়ে উদ্ধার করেছিলেন একটি কচ্ছপের বাচ্চা। পরে সেটিকে রাজবাড়ি পুকুরে ছেড়ে দেন তিনি। এদিন সকালে রাস্তায় উঠে আসতে দেখা যায় কচ্ছপের বাচ্চাটিকে। তারপর সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে একটি বালতিতে রেখে দেন বাপিবাবু। সারাদিন ব্যস্ততার মাঝে সেটিকে আর ছাড়া হয়নি। তবে সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে এসে রাজবাড়ি পুকুরে ছাড়েন কচ্ছপের বাচ্চাটিকে। বাপিবাবুর কথায়, কোনোভাবে পুকুর থেকে কচ্ছপের বাচ্চাটি রাস্তায় চলে এসেছিল, আমি সেটিকে উদ্ধার করি। ওজন আনুমানিক 250 থেকে 300 গ্রাম হবে। শারীরিকভাবে সুস্থই রয়েছে সেই বাচ্চাটিকে রাজবাড়ির পুকুরে ছেড়ে দেওয়া হলো, কেননা সেখানে সারা বছরই জল থাকে। কচ্ছপটি উদ্ধার করে ছেড়ে দিতে পারায় খুবই ভালো লাগছে বলে তিনি জানান। কুচবিহার থেকে সাগাই বাড়ি আসছে কালাই। এই যে কচ্ছপের বাচ্চাটি কোথার থেকে পেলেন, কত বড়? সকালবেলা আমি যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন 5:30 বাজে, তখন দেখি রাস্তার রাজবাড়ি পুকুরের পাশে রাস্তায় আসতেছিল। তখন আমি এটাকে তুলে বাড়ি নিয়ে আসি, বাড়ি এসে জল দিয়ে বালতিতে রেখে দিই। তো সারাদিন তো কাজের মধ্যে ছিলাম, ব্যস্ততা ছিলাম, তখন বাড়ি কিছু করতে এখন এই জন্য বাড়ি এসে আমি এটাকে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য।
মনে হচ্ছে? আমার মনে হয় পুকুর থেকে উঠে এসেছিল, রাজবাড়ি পুকুর থেকে। পুকুর থেকে উঠে এসেছিল। এটা কোন পুকুরটায় ঠিক এটা বলুন? মা কালী মন্দিরের যে পিছনের যে মন্দিরটা, সেই মন্দির। কত বড় হবে এই বাচ্চাটি? 250 থেকে 300 গ্রামের মতো হবে। এখন কি করবেন? পুকুরে ছেড়ে দিয়ে দেবো। দেখা গেছে না, আগে তো আমি দেখিনি, সবাই বলতে কাকুরা বলতে এখানে আছে। এখন তাহলে ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বাপি রায়। হ্যাঁ, বাপি রায়। বাড়ি কোথায়? আমার বাড়ি তো আমি থাকি এখানেই, আমার বাড়ি হচ্ছে ডাবকুমারি। রাজবাড়ি পাড়ায় থাকেন? হ্যাঁ, রাজবাড়ি পাড়ায় থাকি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। অন্যান্য বছরের তুলনায় এবার ভুট্টা চাষ করে অনেকটাই লাভবান হতে পারবেন বলে মনে করছেন জলপাইগুড়ি সদর ব্লকের কৃষকদের একাংশ। কেননা ভালো ফলন পাওয়ার পাশাপাশি বাজারেও ভালো দাম রয়েছে বলে এবার দাবি। এ বিষয়ে বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মিলনকুঠি বুথের চাষি ধনেশ্বর রায় বলেন, এবার ভুট্টার যথেষ্ট ফলন হবে বলে আশা করছি, বাজারেও ভালো দাম রয়েছে, আমাদের মতো অনেক ভুট্টা চাষি লাভবান হতে পারবেন। এই যে প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আপনি ভুট্টা জমি থেকে কাটছেন, তো কেমন দাম রয়েছে ভুট্টার এবার? বাজার তো মোটামুটি ভালোই বাজার রয়েছে, বোঝা যাচ্ছে আর কি, 22-23-20 এরকম যাচ্ছে। বলছিলাম অন্যান্য বছরের তুলনায় এবার ভুট্টা চাষে নাকি চাষিরা লাভবান হতে পারবেন, অনেক চাষিরা মনে করছেন, কি বলবেন? না, এবার অন্যান্য বারের যে তুলনায় সেই হিসাবে এবার বাজারে মানে একটা সঠিক মূল্য পাওয়া যাবে। পাশাপাশি ফলনও ভালো হয়েছে। হ্যাঁ, ফলনও ভালো হয়েছে। কি মানে আবহাওয়ার জন্য? হ্যাঁ, আবহাওয়ার জন্য। কত বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন? ভুট্টা 3 বিঘা জমিতে চাষ করেছি। এখনো বাড়িতে তোলা হয়নি? না। আচ্ছা, বলছেন ভুট্টাগুলো কি বাড়িতে মজুত করবেন না বাজারে বিক্রি করে দেবেন? না, বাজারে বিক্রি করতেই হবে। আচ্ছা আচ্ছা, কেমন আসতে পারে ফলন বিঘা প্রতি? বিঘা প্রতি 30 মণ 35 মণ আসতে পারবে। বলছেন 1 বিঘা ভুট্টা চাষ করতে কীরকম খরচ হয় আর কি, যদি একটা আইডিয়া বলতে পারেন? এবারে শেষটার জন্য একটু খরচটা বেশি পড়ছে। আচ্ছা, তবু মোটামুটি ধরে নাও যে 12 থেকে 14,000 টাকা পার বিঘা খরচ হতে পারে। আর ভুট্টা বিক্রি করা যাবে কত 1 বিঘা থেকে? বিঘাতে মোটামুটি যা এবার বাজার পাওয়া যাচ্ছে তাতে 25,000 টাকা বিক্রি হবে। মানে 1 বিঘাতে মোটামুটি ওই 12 থেকে 15,000 টাকা লাভ হবে। পাটের তুলনায় অনেক ভালো। অনেক ভালো, ভুট্টা চাষ ভালো। এই ভুট্টাগুলো আপনারা কোথায় বিক্রি করছেন? এটা তো আপাতত বাড়ি থেকে নিচ্ছে না? বোয়ালমারি বাজারেও হচ্ছে বিক্রি, হলদিবাড়িতেও হচ্ছে। হলদিবাড়িতে হ্যাঁ, অনেক পাইকারদের দেখা যায় তারা বাড়ির থেকেও ভুট্টা কিনছেন। কিনছেন। মানে মোট কথা হচ্ছে এবার ভুট্টাতে চাষিরা লাভবান। হ্যাঁ, এবার লাভবান। কি নাম কাকা আপনি? ধনেশ্বর রায়। কোথায় বাড়ি? মিলনকুঠি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অপারেশন সিঁদুরের সাফল্যকে কুর্নিশ জানাতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত করল বিজেপি। ওমেন ফর ট্রিজ এই স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ জলপাইগুড়ি পৌরসভার। আর এই কর্মসূচি সারা বছর চালিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হলো জলপাইগুড়ি পৌরসভার সেলফ হেল্প গ্রুপের মহিলাদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।